আসসালামু আলাইকুম। আমি সাইফ। আফ্রিকার মোজাম্বিকে আছি প্রায় ৬ বছর যাবৎ। বাংলাদেশে রিসেন্ট টিভি নিউজগুলো বা বিভিন্ন মাধ্যমে হয়তোবা আপনারা জানতে পারছেন যে আফ্রিকার মোজাম্বিকে বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হচ্ছে, লুটপাট হচ্ছে, হাজার, হাজার কোটি টাকার মালামাল লুটপাট হচ্ছে, রাতারাতি নিঃস্ব হচ্ছে এই দেশে বাংলাদেশিরা, বিভিন্ন বিদেশিরা। তো এখানকার আসলে সর্বশেষ কি পরিস্থিতি, কি বিষয়বস্তুগুলো হচ্ছে, কেনই বা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপই বা নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। আমার কি অবস্থা বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থা এটাও আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। তো এই ভিডিওটাতে বেসিক্যালি ডিটেইলস শেয়ার করার চেষ্টা করব। এই পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক প্রায় 450 বছর পর্তুগিজ দ্বারা শাসিত হয়েছিল এবং 1975 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা অর্জন করে। সেই স্বাধীনতার পর যে রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করে সেই একই দল আজকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। সর্বশেষ এই 2024 সালেরই অক্টোবর মাসের 8 তারিখ এদেশের জাতীয় নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। একটা বিষয় এখানে বলা রাখি যে সেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো দল সরকার বিরোধী কোনো আন্দোলন বা সরকারের বিরুদ্ধে তেমন একটা সোচ্চার ছিল না, বা বিভিন্ন কারণে হয়তো বা আপনারা এগুলো বুঝে নিতে পারেন। তো এই 8 অক্টোবরের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে সরকার দলের যে প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিরোধী দল, কয়েকটা বিরোধী দলের মধ্যে একটা বিরোধী দল এইটার বিরুদ্ধে আন্দোলন করে, বলে যে না, নির্বাচনের ফলাফল এখানে কারচুপি হয়েছে, আমরা এটা মানি না। সে হাইকোর্টে রিট করে। ওই রিট শুনানির দিন ছিল এই ডিসেম্বর মাসের 23 তারিখ। তো 23 তারিখে হাইকোর্টের রায়ে আবারও এই সরকার দলের যে প্রার্থী তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। আরেকটা বিষয় বলে রাখবো, প্রথমবার যখন সরকার দলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করছিল 9 অক্টোবর বা 10 অক্টোবর মেবি, তখনও বিরোধী দল এখানে বিভিন্ন ধরনের আন্দোলন, হরতাল, অবরোধের ডাক দিছিল এবং আন্দোলনের ফাঁকে বা আন্দোলনের নামে এখানে অসংখ্য বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালাইছিল। তবে ওটা মোটামুটি কিছুটা ছোটখাটো পরিসরে হয়েছিল। এরপরেও কিন্তু প্রায় 1-1.5 মাস যাবৎ বিভিন্ন হরতাল, অবরোধ এগুলো চলমান ছিল। রিসেন্ট যে 23শে ডিসেম্বর আবারও সরকার দলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে, তখন থেকে এটা বড়সড় আকারে রূপ নেয়। সারাটা দেশে একই সাথে এক রাতে কয়েকশ বিদেশি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এটা চালায়। আমরা যেহেতু বাংলাদেশ কমিউনিটির এই সদস্য, আমরা বাংলাদেশ কমিউনিটিতে শুধুমাত্র বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান লুট বা বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির খবর শুনে আসছিলাম। এরপর দিন 24শে ডিসেম্বর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপডেটগুলো পাচ্ছিলাম যে পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ বা অন্যান্য বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট হচ্ছিল। আরেকটা বিষয় এখানে অ্যাড করে রাখবো, এই দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রায় 65, 70 বা 80% ব্যবসা প্রতিষ্ঠান বিদেশিদের। বিদেশিদের মধ্যে বেশিরভাগই এশিয়ান। বিভিন্ন গ্রোসারি শপ, সুপার শপ, ওয়্যার হাউস, পাইকারি মাল, হোলসেল এইসব বা মিল কারখানা, এগুলো বেশিরভাগই এশিয়ানদের। দ্বিতীয় দিন আমরা খবর পেলাম যে বিভিন্ন সিটিতে বা রাজধানী মাপুতোর আশেপাশে যত এরিয়াগুলো আছে, মাতোলা আছে, বোয়ানি আছে বা মাপুতো সিটি আছে, এই সমস্ত এরিয়াগুলোতে যত ধরনের বিদেশিদের দোকানপাট ছিল প্রায় 80-85% শেষ, একদম নিঃস্ব। এক বাংলাদেশি ভাই ছিল, ওনারও ওখানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, গোদাম ছিল, প্রায় 30-40 কোটি টাকার মালামাল, রাতারাতি নিঃস্ব উনি। তারপর এখানে বিভিন্ন বিদেশিদের মিল কারখানা, ফ্যাক্টরিগুলা, বিভিন্ন ধরনের মিল কারখানা, ফ্যাক্টরিগুলোতে তারা ভাঙচুর চালায়, লুটপাট চালায়, বড় বড় শত শত কোটি টাকার মালামাল স্টক আছে ওইরকম গোডাউনগুলোতেও লুটপাট চালায়, সম্পূর্ণ খালি। এরপরে শুনলাম যে এই দেশের শীর্ষ ব্যবসায়ী, নাম বলতেছি না, তারই অনেক বড় একটা প্রতিষ্ঠান, বুঝেন, একটা দেশের শীর্ষ ব্যবসায়ী মানে তার প্রতিষ্ঠানের মালামাল স্টক কত হইতে পারে একটা আইডিয়া নেন। সম্পূর্ণ লুটপাট চালাইছে, শেষ করে দিছে। অনেক বড় বড় ওয়্যার হাউসগুলো ভেঙে ভেঙে, ইভেন এই দেশের উম, সরকার দলের প্রশাসন বা সেনাবাহিনী পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেক বড় বড় ওয়্যার হাউসগুলোর দরজা ভেঙে দিচ্ছিল তাদের সাজোয়া যান দিয়ে, যেন এলাকাবাসীরা লুটপাট করতে পারে। এই যেরকম বিষয়বস্তু ঘটছে। দ্বিতীয় দিন ছিল সারাটা দেশে লুটপাট। তারপর রাতে শুরু হলো আবার জ্বালাও পোড়াও। যে মিল কারখানা বা যে ফ্যাক্টরিগুলো বা যে গুদামগুলোতে লুটপাট করছিল ওগুলোতে খালি, ওই খালি গোডাউনগুলোতে আবার তারা আগুন জ্বালাই দেয়, আগুন জ্বালিয়ে পুরো ছাই করে দেয়। আপনাদের মাইন্ডে আসতে পারে যে বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানই বা কেন, এটা নিয়ে একটু পর কথা বলতেছি। তারপর তৃতীয় দিন নাম্পোলা প্রভিন্সের আশেপাশেই বা জাম্বেজিয়া প্রভিন্স বা নাম্পোলা প্রভিন্স মেবি, আলতমূলক নামক একটা জায়গা আছে। ওই জায়গাটাতে প্রায় 30-32টা মতো বাংলাদেশিদের দোকান ছিল, সব শেষ, কিচ্ছু নাই। এমনকি এই অনেক বাংলাদেশি ওখানে ফ্যামিলি নিয়ে বসবাস করে। ওই বাংলাদেশিরা
মানে তাদের যে ফ্যামিলি নিয়ে বসবাস করে তারা দোকানপাট তো শেষ, মালের গুদাম তো শেষ, এমনকি তাদের বাসা বাড়িতে পর্যন্ত হামলা। পাকিস্তানিও আসছিল ওখানে, ইন্ডিয়ানও আসছিল। মোটামুটি তাদের একটা আইডিয়া থাকে যে কোথায় থাকে বা যাওয়া আসা হয়। বাসায় পর্যন্ত হামলা চালাইছে। বাসায় গতকালকে একটা বিষয় মনে পড়ছে, বলে দিই। নামপুলারি নামাপা নামক একটা জায়গায় এক বাংলাদেশি, ওনার দোকান তো শেষ, ওনার বাড়িতে মানে বউ বাচ্চা নিয়ে বসে থাকতো আর কি। ওনাদের মানে অনেক ভালো প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। ওনার বাচ্চার যে কাপড়টা পরে, বাচ্চার যে গায়ে দেওয়ার জন্য যে কাপড় চোপড়, সেগুলো পর্যন্ত নিয়ে গেছে। ওনার বউয়ের কাপড় চোপড় নিয়ে গেছে, ওনার কাপড় চোপড় পর্যন্ত নিয়ে গেছে। মানে একটা আইডিয়া দিতেছি কি পরিমাণে লুটপাট হয়েছে। দোকান তো শেষ, বাসার কথা বলতেছি। যদিও বা ওনারা তার আগেই ওখান থেকে স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে। গায়ে যা ছিল শুধু তা নিয়েই মানে পালাই চলে গেছিল আর কি, নিরাপদ স্থানে জানটা বাঁচানোর জন্য। আর কিচ্ছু নাই। কত বড় প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, কিচ্ছু নাই। এরকম অসংখ্য। তো দ্বিতীয় দিন রাতে তো জ্বালাপোড়াও চলছিল সারা দেশে। তৃতীয় দিন আবার দেখলাম যে এখানে বড় বড় যে মাইনিং কোম্পানিগুলো আছে, যারা বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো এখান থেকে নেয় আর কি, বিদেশি। তো দেখেন বিদেশিদের বড় বড় যেগুলো বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কি বলে মাইনিং করে থাকে আর কি, তাদের যে বড় বড় কোম্পানিগুলো, তারা পালাই চলে গেছে। তাদের সরঞ্জাম বাদি ফেলে পালাই চলে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশকে হত্যা করছে, থানা জ্বালাই দিছে, কোর্ট জ্বালাই দিছে, প্লাস এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে। প্রশাসন এখানে কিছু করে না কেন? দেখেন প্রশাসনের প্রতিও জনগণের ক্ষোভ, বা প্রশাসনও বিভিন্ন জায়গায় হত্যার শিকার হচ্ছে। প্রশাসনের লোকদের বাড়িঘর জ্বালা পোড়া হচ্ছে, যার কারণে প্রশাসনও অনেকটাই নাজুক অবস্থায় আছে। এখন আপনাদের মাইন্ডে আসতে পারে যে বিদেশিদের উপরই বা কেন এত ক্ষোভ তাদের? তো তাদের কথা হচ্ছে আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ সব নিয়ে যাচ্ছে বিদেশিরা। আমাদের দেশে যে ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো বিদেশিরাই দখল করে আছে, বা বিদেশিদের জন্য আমরা কিছু করতে পারতেছি না। দেখেন তারা চাইলে কিন্তু করতে পারে, কিন্তু তাদের করার সেই সামর্থ্য বা সেই যোগ্যতা বা সেই ক্যাপাবিলিটিটা নাই। এক ভাই একটা ভয়েস দিছিল, ইন্ডিয়ান ভাই মনে হয়, বলে তারা হারামটা পাইতেছে, হালালটা কেন খাবে? কাউকে মারধর করে লুটপাট করে যদি পাইতেছে দেখতেছে ওইটাই সহজ, তাইলে তারা হালালটার দিকে কেন যাবে? কষ্ট করে কেন খাবে? এরকম একটা বিষয়বস্তু। এই দেশটাতে প্রায় 15,000 মতো বাংলাদেশি বসবাস করে। অধিকাংশ জায়গায় মানে একদম নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশি অসংখ্য। দুই একটা সিটি যেগুলো এখনো অক্ষত আছে, ওইগুলো অক্ষত থাকার পিছনেও এখানে অনেকটাই যুদ্ধ একটা পরিস্থিতি। বিভিন্ন জায়গায় যে পরপর 1 দিন 2 দিন 3 দিন লুটপাট হয়েছিল, সেখান থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। সেখান থেকে একটা মোটামুটি অভিজ্ঞতা নিয়ে এখানে যারা সিনিয়র বা মুরব্বীরা যারা আছেন, ওনারা চিন্তা ভাবনা করে যে কিভাবে রক্ষা করা যায়। বিভিন্ন হাতে গোনা কয়েকটা সিটি আর কি, ওইখানে তারা সারাটা রাত পাহারা দিচ্ছে। তারা নিজেদের মতো করে চেষ্টা করতেছে তাদের যান মাল এগুলো বাঁচানোর জন্য। এরকম 2-একটা সিটিতে, কিন্তু অধিকাংশ সিটিতেই কিন্তু অবস্থা খারাপ। সর্বশেষ সরকারের তরফ থেকে কি বিষয়বস্তু সেটা একটু শেয়ার করি। এই দেশে কোনো নাই, কি বলে, এম্বাসি নাই। এই দেশে কোনো বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ নাই। আমাদের প্রায় 2.5 বছর আগে পাশের দেশ সাউথ আফ্রিকায় যে এম্বাসি আছে, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার এম্বাসি, ওইখান থেকে আমাদের দেখাশোনা করা হতো, আমাদের যা আনুষঙ্গিক কাজগুলো করা হতো। কিন্তু 1.5-2 বছর আগে এটা পর্তুগাল, এটা আফ্রিকা মহাদেশের একটা দেশ মোজাম্বিক, কিন্তু এটা ইউরোপের একটা দেশ পর্তুগাল। ওই পর্তুগালে যে বাংলাদেশ এম্বাসি, ওইখানে আমাদের দায়িত্বভারগুলো হস্তান্তর করে, ওইখান থেকে আমাদেরকে দেখাশোনা করে। ঘটনা হচ্ছে বাংলাদেশে এখন কেউ যদি বলে যে ব্রাজিল থেকে তাকে নিয়ন্ত্রণ করবে, দেখাশোনা করবে, এটা কি সম্ভব? সম্ভব না। তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। দেখাশোনা বলতে এখানে সরকারের পরিস্থিতিও নাজুক। তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যত যা করা দরকার করতেছে, কিন্তু এখানে বিদেশিদের নিরাপত্তার কোনো আশ্বাস বা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। তবে গতকালকে মোজাম্বিকে যে বাংলাদেশ কমিউনিটি আছে, ওনাদের 3-4 জন মেবি মুরব্বী বাংলাদেশ সরকারের সচিবালয়ে বা প্রবাসী মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন অ্যান্ড প্রেস কনফারেন্সও করছেন। এখানে ওনাদের 4টা দাবি ছিল। জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমাদের বর্তমানে যা আছে অন্তত তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আর দ্বিতীয় দাবি ছিল মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটা দূতাবাস স্থাপন করা বা দূতাবাসের ব্যবস্থা করা।
আর ৩ নাম্বার দাবি আর তৃতীয় দাবি ছিল যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদেরকে বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার থেকে নিরাপত্তা বা পুনর্বাসন করা। ৪ নাম্বার হচ্ছে যেসব বাংলাদেশিরা স্থায়ীভাবে নিজস্ব বাড়িঘর, দোকানপাট, গোডাউন আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের পরিবার নিয়ে মোটামুটি এখানে সেটেল হয়ে গেছে, তাদের নিরাপত্তার জন্য মোজাম্বিক সরকারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করা। এই ৪টা দাবি নিয়ে প্রবাসী মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাদের সাথে দেখা করছেন অ্যান্ড প্রেস কনফারেন্সও করছেন। তো দোয়া করবেন। সর্বশেষ এই ছিল আফ্রিকার মোজাম্বিকের পরিস্থিতি। দোয়া করেন যেন ভালোর দিকে যায় বা ভালো কিছু যেন হয়, আল্লাহ তাআলা যেন রক্ষা করে এই নৈরাজ্য থেকে বাংলাদেশি ভাইদেরকে।